যেহেতু এই আন্দোলনের আমরা একটা ছাত্র সমাজ তথা আন্দোলনের একটা প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে নেতা হিসেবে আমাদের কাছেও তারা বলেছে যে বাংলাদেশের নতুন জেনারেশনের সাথে তারা নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নিতে চায় এবং সেই সম্পর্ক অবশ্যই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে সেখানে সবাইকেই সবার প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে এবং তারা যেভাবে অন্য দেশে ব্যবসা করছে বাংলাদেশের সাথেও সেইভাবে ব্যবসা করতে চায়। যদিও এর আগের সরকার তারা যে একটা কর্তৃত্ববাদী শাসন এখানে বজায় রেখেছিল, যার ফলে তাদের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল, ক্ষমতার দেনাপনার বিষয় ছিল, তাদের সাথে তারা বিজনেস করেছে। সেই কারণে আগের সরকারের সাথে হয়তো তারা স্মুথলি কাজ করতে পারে। আমরা মনে করি যে বর্তমান সরকারের যেটা নীতি, যে বাংলাদেশের স্বার্থকে আগে প্রাধান্য দেওয়া এবং গণ অধিকার পরিষদেরও যে মূল নীতিতে আছে যে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, জাতীয় স্বার্থ আগে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা উচিত এবং কাজে এগিয়ে যাওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান পরিস্থিতি, এটা ইরানেও যেটা বলে 41 বছর আগে হয়েছিল, কাজেই তাদেরও অনেক অভিজ্ঞতা আছে। সেই সমস্ত অভিজ্ঞতা আমরা শুনেছি এবং সেটা বাস্তবসম্মতই মনে হয়েছে। সেই সময় তাদের এই বিপ্লবের পরে কিন্তু তাদেরকে নানান ধরনের একটা প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হয়েছে, নানান ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, যেটি এখন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার জন্য অনেক আগে থেকেই আপনারা জানেন আমাদের বিশেষ করে ভারত আন্তর্জাতিক মহলে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে। গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য তাদের এজেন্টদের দ্বারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াও করিয়ে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করেছে যে বাংলাদেশ অস্থিতিশীল, রাজনৈতিক সিচুয়েশন সঠিক নেই এবং বিভিন্ন ক্ষেত্রে এখানে দেখবেন যে গার্মেন্টস সহ এই বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিইও থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদে ইন্ডিয়ানরা, এই পদগুলোতে বাংলাদেশেরই যথেষ্ট। কাজেই এই ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বিকশিত করতে হলে এই ইন্ডিয়ান এজেন্টদেরকে আমি মনে করি এখান থেকে তাড়াতে হবে, কারণ না হলে তারা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে উঠতে দিবে না। এই যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যে গার্মেন্টস সেক্টরে এখন নতুন করে অস্থিরতা দেখতে পাচ্ছি, দু একটা আপনার ফ্যাক্টরিতে বেতনের সমস্যা হচ্ছে, সেটি নিয়ে তো ঢালাওভাবে সব ফ্যাক্টরিতে ভাঙচুর চালানো এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এবং এখন যেহেতু ব্যাংকিং সেক্টরের কিছু নিয়ম নীতির কারণে সম্ভবত 2 লাখ টাকার বেশি উত্তোলন করা যায় না এবং অনেক ক্ষেত্রে আরও কিছু জটিলতা আছে, সেই ক্ষেত্রে মিল ফ্যাক্টরিতে বেতনের জন্য যে একটি জায়গায় সমস্যা হতে পারে, সেটি আলাপ আলোচনার মধ্যে যে সমাধান হবে। আমরা পরিষ্কারভাবেই বলেছি এখন যারা আন্দোলন করছে এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বেকায়দায় ফেলতে, একটা নৈরাজ্য তৈরি করতে আন্দোলন করছে। কাজে এই সমস্ত আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এগুলো মূলত আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের নেতারা, আওয়ামীপন্থী মালিকরা এগুলো করাচ্ছে। যেমনিভাবে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা তারা বারবার চালিয়েছে। 15 আগস্ট কেন্দ্রিক আপনারা দেখেছেন প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে, সচিবালয়ের সামনে আনসারদের নিয়ে চেষ্টা করেছে, কোনো জায়গায় তারা সফল হয়নি। কাজে এই যে ইরানেরও যে এই সমস্ত ঘটনার মধ্যে যে তাদের যেটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, সেই সমস্ত বিষয়ে শেয়ার করেছে, যেগুলো আমরা আপনাদের এখানে বলার সেগুলো তো বললাম। বাকিতে আমরা অবশ্যই সরকারের সাথেও আলোচনা করে আমরা এই পরবর্তী কিভাবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য এড়ানো যায়। এবং সবচেয়ে যে জিনিসটি বড় কথা, এটা ঠিক যে এই রকমের একটা পরিস্থিতিতে যদি আমরা জাতীয় ঐক্য ও সংহতির সৃষ্টি না করতে পারি, তাহলে আমাদের এই বিপ্লব টেকসই হবে না, এই অভ্যুত্থানের সুফল মানুষের কাছে পৌঁছাবে না। সেই জন্য দলমত নির্বিশেষে আমরা সকলের মধ্যে জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার জন্য আহ্বান জানাবো। একটা সম্প্রীতি সহনশীলতার সমাজ বিনির্মাণে ইতিবাচকভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো। এখনই ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা, পেশি শক্তি দেখানোর জন্য রাজপথে শোডাউন কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাওয়া, এইটা অশনি সংকেত। গত 5ই আগস্টের আগেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে যুগপৎ আন্দোলন করেছিল, ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত দলের কোনো দলের নেতাকর্মীরা, এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাদের উপরে হামলা করছে, এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাকর্মীদেরকে মামলার আসামি করছে, ওপেনলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেদের বিরুদ্ধে লেখালেখি সমালোচনা করছে। এইটা কিন্তু আমাদের প্রতিপক্ষ বা পরাজিত স্বৈরাচার তাদেরকে সুযোগ দেবে। সহজ কথা, যেটা আমরা যারা আন্দোলন করেছিলাম দীর্ঘদিন ধরে, তাদের আগেই ঘোষণা আছে যে আমরা জাতীয় সরকার করব। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতে চায়, মৌলিক কিছু সংস্কার সংক্ষিপ্ত সময়ে, কারণ তারা তো আর সবকিছু সংস্কার করতে পারবে না, তারা হয়তো বিচার বিভাগের কিছু সংস্কার করতে পারবে, প্রশাসনকে একটু ঢেলে সাজাতে পারবে, একটা নির্বাচন কমিশনকে গঠন করতে পারবে। এই রকমের মৌলিক কিছু কাজ দ্রুত সময়ের মধ্যে হওয়ার পরেই তো আমাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে। এখন বিএনপি যদি আলাদা নির্বাচন করে, জামাত যদি আলাদা নির্বাচন করে, গণ অধিকার পরিষদ যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে, তাহলে দেখা যাবে আওয়ামী লীগ এখানে একটা অ্যাডভান্টেজ নেবে। সেই ক্ষেত্রে কি পরিস্থিতি হবে সেটা আপনারা কিন্তু অনুমান করতে পারেন। কাজেই
যারা দীর্ঘ 1.5 দশক ধরে লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে অত্যন্ত আন্তরিক, সহনশীল হতে হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আগামীতে আমাদের যে ঘোষণা জাতীয় সংহতি, জাতীয় ঐক্যের সরকার, সেই সরকারের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা ইতিমধ্যে যারা একটা আহ্বান জানিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সরকার পুরোপুরি কার্যকর এখন পর্যন্ত হয়নি। সেটা সবচেয়ে বড় এক্সাম্পল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া, বিভিন্ন সেক্টরের অস্থিরতা। কাজেই আমরা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছি যে এই সরকার যদি ব্যর্থ হয় এই জাতির উপরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সেটা আওয়ামী লীগ সরকার যতটা না ক্ষতি করেছে, যেই আপনার ডিজাস্টারস হয়েছে, তার চেয়ে বড় ধরনের কিন্তু বিপর্যয় নেমে আসবে যদি এই সরকার ব্যর্থ হয়। কাজেই এই সরকারকে সফল করতে আমাদের কাজ করতে হবে। এখন এই সরকারকেও আবার জনগণের কথা শুনতে হবে, রাজনৈতিক দলের কথা শুনতে হবে। বিকজ রাজনৈতিক দলে আলটিমেটলি রাষ্ট্র চালায়, তারাই সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে। কাজে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সরকারের এই সংখ্যা, উপদেষ্টাদের সংখ্যা কিংবা কাঠামোর পরিসর বাড়িয়ে এইটাকেও একটা জাতীয় সরকারের রূপ দেওয়া। তাহলে কেউ বলতে পারবে না এইখানে কোনো দু একজন ব্যক্তির পছন্দ মতো একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কিংবা অনেকে ধরেন যে একটু সমালোচনা করে দু একজনে বলে যে এটা একটা এনজিও টাইপ সরকার হয়ে গেছে, কিংবা নানানভাবে বলে এটা একটা দুর্বল সরকার হয়ে গেছে, যে যাদের এই ভঙ্গুর অর্থনীতি এবং অস্থির রাজনীতিতে রাষ্ট্র পরিচালনা খুব ডিফিকাল্ট হবে। সেই জন্য আমরা আহ্বান জানাবো যে অন্তত এটাকে দ্রুত সময়ের মধ্যে সমাজের আরও কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ বা সাধারণ মানুষকে নিয়ে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া। অবশ্যই যারা এই সরকারে থাকবে, এখন কাজ করছে, তারা আগামীতে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতে পারবে না, রাজনীতি করতে পারবে না, সেই কমিটমেন্টও নিতে হবে। কারণ যদি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকে তাহলে রাজনৈতিক দলের প্রতি তাদের আপনার একটা আপনার থাকবে, যুগ থাকবে, তাদের প্রভাব থাকবে। সেক্ষেত্রে অবশ্যই যারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পরবর্তী এই যে জাতীয় সরকার ফরম্যাটে যারা আসবে, তারা পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবে না। এই কমিটমেন্টের পরেই তাদেরকে নিতে হবে। থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল, অন্য বিষয় যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপনাদের নামে ভারতে, পাশাপাশি এই বিষয় নিয়ে কথা বলছেন। আরেকটা বিষয় হচ্ছে এই আন্দোলনে আমাদের মধ্যপ্রাচ্যের দেশে 57 জন বাংলাদেশি ইতিমধ্যে মুক্তি পেয়েছে, আমরা খবর পেয়েছি। তাদের বিষয়ে একটা দাবি উঠেছে জনগণের থেকে যে তাদেরকে দেশে ফেরত না পাঠিয়ে ওই দেশে আবার তাদের আগের কাজে ফেরানোর জন্য এই সরকার কাজ করতে পারে কিনা, এবং যারা আন্দোলন করেছে তাদের আপনার কোনো সংবর্ধনা। প্রথমত আপনার এই যে 57 জন বাংলাদেশি যারা গ্রেপ্তার হয়েছিলেন, যে তারা মুক্ত হয়েছেন, তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার এই ইউএই আপনার শাসক, যিনি আপনার আমাদের সরকারের অনুরোধ শুনে তিনি আমাদের বাংলাদেশিদেরকে ক্ষমা করে দিয়েছেন। আরব দেশগুলোতে বা মিডল ইস্টে কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো গ্যাদারিং, সভা সমাবেশ, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। বাংলাদেশের এই যে ধরেন তারা কেউ, আমার মনে হয় যে কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, কেউ আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন না। এই যে 57 জন গ্রেপ্তার হয়েছে, দেখা যাবে যে ম্যাক্সিমামই সাধারণ প্রবাসী শ্রমজীবী মানুষ। তো এটাই আমরা বলেছিলাম, এই দেশকে নিয়ে চিন্তা করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কোনো প্রতিষ্ঠিত এলিট তারা সেটেল হয় দেশের বাইরে, তারা এই দেশকে নিয়ে চিন্তা করে না। তারা টাকা পয়সা, ছেলে সন্তান সব বাইরে পাঠায়, বাইরে। কাজে এই যে সাধারণ মানুষের যে স্বপ্ন দেশকে ঘিরে, যখন এই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চলেছিল, দেশের এই বিপর্যয়, তারা সাহস করে সেটা নিয়ে কথা বলেছে, প্রতিবাদ করেছে, তার ফলে তারা গ্রেপ্তার হয়েছিল। আমরা কিন্তু সরকার গঠনের পরের দিন থেকেই এই বিষয় নিয়ে কথা বলে যাচ্ছিলাম, সরকারের উপদেষ্টাদের সাথেও কথা বলে যাচ্ছিলাম যে তারা যেন আপনার এই আপনার প্রবাসীদের মুক্তির জন্য পদক্ষেপ নেয়, সেখানে যেন অনুরোধ জানায়। এবং এইটা সম্ভব হয়েছে আমি মনে করি আমাদের সরকার, এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তার যে সম্মান, তার অনুরোধের ফলে তার সরকারের দিকে চেয়ে কিন্তু এটা করেছে। অন্য সাধারণ সরকার হলে এটা ডিফিকাল্ট হতো। এখন ওই দেশের আইনে তাদেরকে ক্ষমা করেছে, এখন তাদেরকে দেশে আসবে নাকি কর্মে দাঁড়ানোর কোনো ব্যবস্থা আছে, সেটি প্রয়োজনে আমরা প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলে আমরা দেখব। দ্বিতীয়ত হচ্ছে যে ভিসা নিষেধাজ্ঞার কথা, যেটা আমরা বিশেষ করে ভারতপন্থী কিছু সাংবাদিক এবং দু একটি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম। আমরা জানি না যে এটা কতটুকু সত্য, তবে এটা ঠিক যে আমাদের প্রতি যে ভারতের একটা আপনার বলা চলে সে সুদৃষ্টি নাই, আমাদের প্রতি যে তাদের একটা রাগ ক্ষোভ আছে, হ্যাঁ, আমাদেরকে বিশেষ করে তারা যে ভালোভাবে দিচ্ছে না, সেটার অনেকগুলো দৃষ্টান্ত বা নজির আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। 2019 সালে ডাকসুতে আমরা তখন ভারতে যে এনআরসি সিএএ নিয়ে যে আন্দোলন চলছিল, শাহিনবাগ সহ কলকাতায়, দিল্লিতে, বিভিন্ন জায়গায়, সেইটা নিয়ে আমরা একটা বিবৃতি দেওয়ায় তখন এইখানকার ভারতীয় এজেন্ট, সেই মুক্তিযুদ্ধ মঞ্চ নামে বৈপুর সংগঠন ছিল, তাদেরকে দিয়ে আমাদের উপরে হামলা করিয়েছিল। এবং সেই হামলায় যখন বিভিন্ন আপনার বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসবিরোধী ছাত্রৈক্য গঠিত হয়েছিল, আজকের এই উপদেষ্টা সহ ছাত্ররা তারা সেখানে ছিলেন, সেই সময়
আমরা দেখেছি যে একজনকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহযোগিতা করেছিল এবং এই মুক্তিযুদ্ধ মঞ্চের প্রোগ্রামে এসেছিলেন ইন্ডিয়ার ভারতের বাংলাদেশস্থ তৎকালীন হাই কমিশনার আপনার বিক্রম দোরাই স্বামী। তো কাজে এর মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা গেছে যে যারা আমাদেরকে মামলা করেছিল তাদেরকে ভারত দূতাবাস সহযোগিতা করেছে, প্যাট্রোনাইজ করেছে। সেই জায়গা থেকে এখন আমরা যে স্বাভাবিকভাবেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকায় বাংলাদেশের আপামর জনসাধারণ সেটি নিয়ে সরব তরুণ প্রজন্মের দিকেই তো চেয়ে আছে। সেক্ষেত্রে আমরাই যে ভারতের পানি আগ্রাসন, বাণিজ্য আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন এইগুলো নিয়ে যখন প্রতিবাদ করছি, কথা বলছি, ভারতের অনেকে এটা মেনে নিতে পারছে না। কারণ গত 15 বছরে একটা পাপেট সরকারকে রেখেছে এবং যাদের সাথে ভারতের সম্পর্ক ছিল প্রভু এবং দাসের সম্পর্ক। যেই কারণে তারা কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে সেটাকে আখ্যায়িত করেছে, কখনো আবার ক্ষমতায় থাকার জন্য আপনার ভারতবর্ষের সরকারের সহযোগিতা চেয়েছে। তো আমরা তো এইভাবে নতজানু হয়ে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মেরুদণ্ড আপনার ভেঙে আমরা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আরেকটা দেশের কাছে নতজানু হয়ে সহযোগিতা চাইতে পারি না কিংবা হাঁটু করে বসে থাকতে পারি না। আমাদের পরিষ্কার কথা, ভারত সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার, বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার, বাংলাদেশের সম্পর্ক হবে বাইল্যাটারাল স্বার্থের ভিত্তিতে। সেই জায়গা থেকে আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র, আপনারা সুপার পাওয়ার হতে চান, সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত। আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে। বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস, এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে, তারা এই দেশের নাগরিক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্যতার সম্পর্ক, একটা আন্তরিক সম্পর্ক। সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই। কিছুদিন আগে যে নরেন্দ্র মোদী টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় নিয়ে, বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে, তুমি কে ভাই বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কথা বলার? বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয়ে দেখবে এই দেশের সরকার, তাদের বিষয়ে দেখবে এই দেশের জনগণ। বরঞ্চ তোমরা এই মাইনরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে যে অস্থিতিশীল সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ। একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকদিকে আবার দেখছেন শেখ হাসিনারকে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল, সেটাও কিন্তু ভারতের মধ্যস্থতায়। আমাদের পরিষ্কার কথা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এনডিটিভিতে বলেছিল যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয়, 7 সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না। তোমরা যদি আমাদের দিকে কিট মারো, পাটকেলকেও তোমাদেরকে খেতে হবে। পরিষ্কার কথা, আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে, নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজনকভাবে, সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে, জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে। সেটি যদি ভারত চায় আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে। আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে, এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারতের প্রতিনিধিরা এসে ভিজিট করা দরকার। বিকজ এটা একটা বিপ্লবী সরকার, একটা আপনার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে। কাজেই ভারতের পক্ষ থেকে যেই অ্যাপ্রোচ, পজিটিভ অ্যাপ্রোচ এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। বরং তো দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে, এখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে, এই ধরনের অপপ্রচার প্রোপাগান্ডা চালিয়েছে। ইভেন ভারতের মিডিয়াগুলো এখনো নানানভাবে বিতর্কিত করে যাচ্ছে। এবং আপনি যেটা বলছেন আমাদের এই 6 ছাত্রনেতা যারা আলোচিত ছাত্রনেতা, ইয়েস, এখানে আমাদের যে আক্তার জাকসু সমাজসেবা সম্পাদক ছিল, আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ বুয়েটের ছাত্র যে পানি আগ্রাসন নিয়ে লিখেছিল সেটি নিয়ে প্রতিবাদ করেছেন, কথা বলেছেন, সেসহ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে। এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বা চলচ্চিত্র অভিনেত্রী বাঁধন যদি ভিসা না পায় তাহলে আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না। আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার। কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে, বহুত দেশ আছে। তবে রাষ্ট্র হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক, সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক। এবং বিশেষ করে একটা বিষয় এটা বলতেই হবে যে ভারতের জনগণের যদি দেখেন, শাসকদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এক ধরনের, জনগণের দৃষ্টিভঙ্গি অন্যরকম। বাংলাদেশের এবং ভারতের জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ এই অঞ্চলের মানুষের আপনার আর্থ, সামাজিক, সাংস্কৃতিক জীবনযাত্রার যে মিল সেটা কিন্তু অসাধারণ। এবং এই যে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলনে এই যে গুলি চলেছে, হামলা চলেছে, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যদি নিরাপত্তাহীনতায় সীমান্তে এসে ঠকঠক করে আমাদের দরজা তাদের জন্য খোলা আছে। যেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাস্তানাবুদ করার জন্য আবার দেখেছেন ওইখানে একটা আন্দোলন দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে এই যে সরকারের, ভারতের ক্ষমতাসীন সরকারের যে নীতি সেটা আসলে আমি মনে করি বন্ধুসুলভ নীতি নয়। সেই জায়গা থেকে আমরা তাদেরকে বন্ধুসুলভ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, পালস উপলব্ধি করার আহ্বান জানাবো এবং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ
যেইভাবে আন্তরিকভাবে একে অপরের সাথে কানেক্টেড, আন্তরিকভাবে ফিল করে সেই ধরনের একটা রাষ্ট্রীয় পলিসিও ভারতকে গ্রহণ করার আহ্বান জানাবো। ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হোক, সুপার পাওয়ার হোক, আমরা সেটা চাই, কিন্তু বাংলাদেশকে দাবিয়ে রেখে বাংলাদেশের ক্ষতি করে বা বাংলাদেশকে একটা তারা নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করে সেইটা যদি তারা ভেবে থাকে সেটা কখনোই সফল হবে না। বর্তমান সরকারের যে সময়সীমা নিয়ে রাজনৈতিক দলের ভিতরে আমরা বিভক্ত দেখছি। এক গ্রুপ বলছে যে যত সময় দরকার সংস্কারের সময় নেন, এক গ্রুপ বলছে দ্রুত নির্বাচন, এবং জনগণের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে বর্তমান সময় যতটুকু মানে সরকার যতটুকু সময় দরকার সেটা নিয়ে তারা সংস্কার করবে। এই প্রেক্ষিতে আপনারা কি মত? আজকে আমরা যদি ওই বিদেশিদের মিটিংয়েও কিন্তু একই কথা বলে যে তোমরা এই সরকার কতদিন থাকবে, বিকজ একটা অনির্বাচিত সরকারের সাথে কিংবা একটা আনস্টেবল গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টররা, বিদেশিরা আপনার কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। যে এখন একটা এগ্রিমেন্ট চুক্তি, একটা প্রজেক্ট এগিয়ে নিবে, আবার দেখা যায় 2 মাস পরে সরকার নাই, সেটা থেমে যাবে। কাজেই সবাই চাই কিন্তু একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকারের সাথেই কাজ করতে। সেই ক্ষেত্রে এই সরকার বেশি দিন থাকলে সেটা মানে এই মুহূর্তে দেশের যে ইকোনমিক ক্রাইসিস এবং অন্যান্য যে ক্রাইসিস সেইটা বোধহয় ভালো হবে না। তো এখন এক একজন এক এক কথা বলছে 2 বছর 3 বছর। এইটা তো ধরেন সম্পাদকদের সাথে মিটিং হয়েছে, সেখানে সম্পাদকরা বলেছে 2 বছর থাকতে, 2-3 বছর থাকতে পারে, এরকম বোধহয় একটা কথা বলেছে। এখন সম্পাদকদের কথা যদি আমরা ধরে নেই, এই সম্পাদকদের গত 15 বছরে যে ফ্যাসিবাদ বাংলাদেশে স্থায়ীভাবে আসন ঘিরে বসেছিল, জনগণের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন চলেছে, সেটি নিয়ে এই সম্পাদকরা কতটুকু প্রতিবাদ করেছে, তাদের সংবাদ মাধ্যম কতটুকু শক্ত ভূমিকা পালন করেছে। আমি বরাবরই বলছি, আমরা স্বাধীন সংবাদ মাধ্যমের পক্ষে, সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতার পক্ষে, এবং বিভিন্ন পত্র পত্রিকা অফিসে হামলা হচ্ছে, দখল হচ্ছে, এগুলো নিয়ে আমরা পরিষ্কারভাবে আমাদের অবস্থান ব্যক্ত করে যাচ্ছি। কিন্তু এই সম্পাদকদের মধ্যেও কিন্তু আমরা সুবিধাবাদী সম্পাদকদের দেখেছি, যারা শেষ পর্যন্ত সরকারের সাথে আঘাত করে তারাও ওই আপনার জোয়ারে গা ভাসিয়েছে। কাজেই সেক্ষেত্রে কোনো একটা কমিউনিটি, সেটা হোক ব্যবসায়ী কিংবা সম্পাদক কিংবা মুক্তমক, তারা বললে সেটাই যে হবে এটা না। এখানে মেইন স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো, রাজনৈতিক নেতাকর্মীরা। কাজে সেক্ষেত্রে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আসলে এই চ্যাম্পটা নির্ধারণ করতে হবে। এখন ক্ষমতায় কে থাকবে না থাকবে নির্বাচন, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে দেশের প্রয়োজনীয়তা রাখি। দেশে একটা স্থিতিশীল সরকার দরকার এবং একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার। সেক্ষেত্রে সরকার যত দেরি হবে তত আরও দেশের ক্ষতি হবে। সেই ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যেই আপনার একটা নির্বাচন এবং আপনার একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। আমার মতে যে সেটা 6 মাস থেকে 1 বছর হতে পারে, সেটা 2-3 বছর এটা হলে তো আরও আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে। এবং আগে কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ ছিল 3 মাস, 3 মাসে তারা নির্বাচন করেছে। এই গভর্নমেন্ট ধরেন সেটা 3 দুগুণে 6, আপনার আরও 3 গুণ করলে 9, আরও 4 গুণ করলে 12, 4 গুণ সময় হলে 5 গুণ সময় হলে, তারপরেও আমি মনে করি আরও যদি যৌক্তিক সময়টা প্রয়োজন হয় সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সেই সময়টা দেওয়া যেতে পারে। তবে আমি মনে করি যে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই আমরা যে সংস্কারগুলো চাচ্ছি এবং নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে